বিব্রত থেকে বলতেছি। আমি অলরেডি হচ্ছিল যে একটা বই ট্রান্সলেট করছি, ওটার আরো কিছু কাজ চলতেছে, সেটার কাজ শেষ হলে দেখি হচ্ছিল যে কি বলে একটা হিমস পাবলিকেশনের আন্ডারে হচ্ছিল হয়তো একটা বাংলা ট্রান্সলেট, যেটা আপনাদের পড়তে সুবিধা, বুঝতে সুবিধা, সেই বইটা নিয়ে আসার চেষ্টা করব। আসেন আমরা পেট্রোলো গ্রুপের আসি। পেট্রোলো গ্রুপের হচ্ছিল যে আমাদের মেন মেডিসিন চারটা, ঠিক আছে? পেট্রোল 1, পেট্রোল 2, পেট্রোল 3, পেট্রোল 4। হ্যাঁ, পেট্রোল 1 আমাদের কি কি উপকার আছে? ব্রঙ্কাল টিউব বা শ্বাসনালী, শ্বাসনালীতে হচ্ছিল পেট্রোল 1 এর ভূমিকা সবচেয়ে বেশি। হ্যাঁ, ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে পেট্রোল 1 বা P1 আমরা সংক্ষেপে বলি P1। হ্যাঁ, এটাকে পেট্রোল 1, পেট্রোলের শব্দটা আপনার ইটালিয়ান শব্দ। তো পেট্রোল 1 এর বা P1 হচ্ছিল যে আমার ব্রঙ্কাইটিস এর জন্য ভালো একটা ওষুধ। হুম যাদের হচ্ছিল যে আপনার সাদা বা সবুজে কালারের পাতলা কফ আসে, হ্যাঁ, সেই সেই আপনি যদি দেখেন যে এই রুগীর এরকম মানে যে মানে সাদা বা সবুজ, মানে হচ্ছে অ্যাকুট বা ক্রনিক যে স্টেজটা আছে, এই স্টেজে কফের রং যদি এরকম থাকে, তাহলে আপনারা চোখ বন্ধ করে P1 টারে ব্যবহার করবেন। এর সাথে কি আসলে অ্যাজমা প্রবলেমের জন্য P1 মারাত্মক লেভেলের ওষুধ, ঠিক আছে? P1 শুধু আপনারা যদি P1 টারে D4 এ নেবুলাইজ করান, তাহলে আপনার রোগীর অ্যাজমাটিক প্রবলেম অনেকটা মানে ভালো হবে। হুম তারপর হচ্ছিল যে কি আছে, ল্যারিংস এর যে কোনো ধরনের প্রদাহ, তারপর হচ্ছিল যে আমার কাশি, ফুসফুসি কাশি, হ্যাঁ, এবং হচ্ছিল টনসিল, শুধু ধরেন হচ্ছিল টনসিলের জন্য আপনি P1 যদি গরম পানির সাথে গার্গেল করেন, তাহলে টনসিলের প্রদাহ বা ব্যথাজনিত বা টনসিলের বিভিন্ন রকম উপসর্গে আরাম বোধ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছিল যে আমার বা কি বলে কণ্ঠনালীতে, কণ্ঠনালীর হচ্ছিল ধরেন বিভিন্ন ধরনের প্রদাহ, স্বর ভঙ্গ করা, এই যে জিনিসগুলোর ক্ষেত্রে P1 আমি যদি 1000 পাওয়ারে প্রয়োগ করি, আর এর সাথে হচ্ছিল যদি আমি D4 এ গার্গেল করি, তাহলে এই প্রদাহ জনিত সমস্যা, গলা ভাঙা, স্বর কণ্ঠরোগ, এই কাজগুলোতে ভালো কাজ করবে। আমার যে ভোকাল কর্ডের যে ভোকাল বক্স আছে, সেই ভোকাল বক্সে যদি হচ্ছিল আমি P1 টারে আমরা যদি P1 এর D1 বা D2 বেস আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যাদের হচ্ছিল যে প্যারালাইসিস ভোকাল বক্সে, তাদের সেই প্যারালাইজ ঠিক হওয়া সম্ভব। এবং হচ্ছিল যে আপনারা হয়তো চিনেন এই যে মানিশ পাটিদার, ইনি কিন্তু অ্যাক্সিডেন্টে, যিনি হচ্ছিল না আপনার এই যে ইয়া করা, এবং হচ্ছিল আমাদের এসপি পাপন স্যারের গুরু, উনি কিন্তু এই ভোকাল বক্সের প্যারালাইসিস ছিলেন। উনি 6 মাস কোনো কথা বলতে পারেননি। কোনো পরে উনার গুরু P1 এর P1 এর D1 বা D2 তে গ্লোবুলস আকারে তাকে হচ্ছিল এই চিকিৎসা করছে। আরো অনেকগুলা ছিল, তার সাথে P1 অন্যতম। টিল নাও সে P1 পিল গ্রহণ করে, হ্যাঁ, এবং প্রত্যেকটা লেকচারের আগে সে P1 পিল একটু পানিতে দিয়া, এরপর হচ্ছিল সেই পানি পান করে, এরপরে আবার তারপর লেকচার দেয়। উনি টিল নাও মাঝে মাঝে হচ্ছিল ইনফেক্টেড হয়, তখন 5, 7, 10, 15 দিনের একটা রেস্টে যায়, তারপর আবার আসে আবার লেকচার শুরু করে। আচ্ছা, এই হইলো আমাদের মানে P1 এর বিভিন্ন রোগের ব্যাপারে। হ্যাঁ, আপনারা এটা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা হচ্ছে খাতা কলমে লিখে রাখতে পারেন। এবার আসি আমরা হচ্ছিল যে P1 আমাদের কোন কোন অঙ্গে বা অর্গানের উপরে কাজ করে। হ্যাঁ, P1 মূলত কি আছে? P1 মূলত হচ্ছে আমার লাং বা শ্বাসনালী বা এই ব্রঙ্কাল টিউব এরিয়া হচ্ছিল প্রধান অন্যতম অংশ। এছাড়া লাংয়ের কি, লাং মানে ফুসফুস, ফুসফুসের হচ্ছে শ্বাসনালী, ফুসফুসের পেশি, ফুসফুসের টিস্যুরে শক্তিশালী করে, এবং হচ্ছে ফুসফুসে যদি কোনো প্রদাহ থাকে, সে প্রদাহকে কমায়। হুম তারপরে যে শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালীর সংকোচন, প্রসারণ এবং হচ্ছিল শ্লেষ্মা দূর করতে পিয়নের ভূমিকা অত্যাধিক। হ্যাঁ, আপনাদের আগে বলছি যেমন হচ্ছিল ব্রনকা এরিয়াতে হচ্ছিল যে আমার পিয়নের ভূমিকা সবচেয়ে বেশি। কেউ একজন আনমিউট হয়েছিল, মিউট হয়ে গেছে। এরপর হচ্ছিল কি, আমার ফুসফুসের ভিতরে, হ্যাঁ, যে বায়ুকোষগুলো আছে, বায়ুকোষে শ্বাস প্রশ্বাসের কার্যক্রম উন্নত করে। মনে হচ্ছে বায়ুকোষগুলোতে কি হয়, বায়ুকোষগুলো আমাদের অক্সিজেন 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 গ্রহণ করে, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এই বায়ুকোষগুলো যদি কোনোভাবে ব্যাহত হয়, সেক্ষেত্রে
ক্ষেত্রে আমি যতই শ্বাস নেই আমার পূর্ণাঙ্গ অক্সিজেন ফুসফুস মানে রিজার্ভ করতে পারবে না। হ্যাঁ, এবং হচ্ছিল যে আমার যে দেহের থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হইতেছে সেই কার্বন ডাইঅক্সাইডও যখন রক্তের মাধ্যমে আমার ফুসফুসে আসে তখন এই ফুসফুসে এই কোষগুলা হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডও ঠিক মতো গ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে কি হবে, কার্বন ডাইঅক্সাইড আমার দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়া শুরু করবে। তখন হচ্ছে বিভিন্ন ডিজিজে হ্যাঁ আক্রান্ত হওয়া শুরু করবে। এবং ফুসফুসে যদি হচ্ছে অক্সিজেন ঠিক মতো সরবরাহ না হয়, মানে অক্সিজেন যদি ঠিক মতো গ্রহণ না করতে পারে, সে যদি সংরক্ষণ না করতে পারে, সেক্ষেত্রে আমরা অক্সিজেনের অভাবে আমাদের দেহে বিভিন্ন রকম রোগের সম্ভাবনা হইতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা পি ওয়ানটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসেন আর কি আছে, এরপরে আসা হচ্ছিল যে আমার ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? ভাই ভালো আছেন না আপনি? জি। আচ্ছা, যা ক্লাস শুনতেছি মনোযোগ দিবেন কোন। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, চেস্ট এরিয়া বক্ষাংশের স্নায়ু গোষ্ঠী। হ্যাঁ, তারপর হচ্ছিল কার্ডিয়াক প্লেক্সাস, থোরাসিস গ্যাংলিয়ার উপরেও আমার হচ্ছিল যে কি বলে পি1 কাজ করে। হ্যাঁ, কার্ডিয়াক প্লেক্সাস এটা হচ্ছিল হৃদরোগ সংক্রান্ত স্নায়ুতন্ত্র হচ্ছিল যে আমার নিয়ন্ত্রণ করে পি1। এছাড়া কি থোরাসিক গ্ল্যান্ড যেটা আছে, হ্যাঁ, মানে স্নায়ুতন্ত্রের মাধ্যমে শ্বাসনালী এবং হচ্ছিল ফুসফুসকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, স্নায়ুতন্ত্রের মাধ্যমে ফুসফুসের যে এবং শ্বাসনালীতে যে হচ্ছিল যে আমার মানে স্নায়ুগুলো আছে, নার্ভাস সিস্টেমগুলো আছে, সেগুলোরে পি1 নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এরপর হচ্ছিল শ্বাস প্রশ্বাসের পেশি। হ্যাঁ, যেগুলো হচ্ছিল যে আমার সংকুচিত প্রসারিত করার যে পেশিগুলো আছে ফুসফুসে, সেই পেশিগুলোরে কি করে মানে কার্যক্ষমতা করে হচ্ছিল বাড়ায়। এরপর হচ্ছিল আমার গলার মানে অন্যতম ওষুধ হচ্ছিল আমার এই পি1। C13 আরেকটা ওষুধ আছে, যখন আমরা C13 করবো তখন আমরা ওটা দেখতে পাবো। এখন বর্তমানে হচ্ছিল পি1 হচ্ছিল গলার প্রদাহ এবং গলার ব্যথা কমাতে সাহায্য করে। হ্যাঁ, শ্বাসনালী এবং ফুসফুস, রেসপিরেটরি ট্র্যাক এবং লাং এর শ্লেষ্মা, যত ধরনের শ্লেষ্মা আছে, ঠিক আছে, শ্লেষ্মা কফ হচ্ছিল যে কি বলে দূর করতে সাহায্য করে আমার পি1 এর সাথে যখন আমরা বিটা দিব তখন হচ্ছে যে শ্লেষ্মা কফ যা উৎপাদিত হবে বা হচ্ছে যে শ্লেষ্মাটা আমার গলায় আটকা আছে বাট হচ্ছিল এটা বের হইতেছে, তখন পি1 এর সাথে বি যখন আমরা প্রয়োগ করবো তখন দেখবেন যে এই মানে শ্লেষ্মা কফ গুলা বের হবে প্রচুর পরিমাণে, যেগুলা ফুসফুসে জমা আছে বা কণ্ঠনালীতে জমা আছে এগুলা বের হওয়া শুরু করবে, বা হচ্ছে জমা কি বলে ফুসফুস শ্বাসনালীতে জমা আছে সেগুলো বের হওয়া শুরু করবে। এই হতেছে আমার পি1 এর ভূমিকা। এবার আসি আমি পি2। পি2 কি কাজ করে দেখা যায় স্ক্রিনে? জি, দেখা যাচ্ছে ভাইয়া। পি2 কি? পি2 হচ্ছে ফুসফুসের প্রদাহ ইনফ্লামেশনের উপরে বিশেষভাবে কাজ করে। হ্যাঁ, পি2 যেখানে হচ্ছে হলুদ রঙের শক্ত কফ বের হয়। হ্যাঁ, অনেক সময় কফ বের হয় না, যেটা গুটি গুটি শক্ত, হ্যাঁ, এই হলুদ রঙের, সেটা আবার অনেক সময় কালচে সবুজ আকার ধারণ করতে পারে, গ্রিনিশ বলে যেটা বলে। হ্যাঁ, দুর্গন্ধযুক্ত, অনেকেই বলে না যে আমার শ্বাস প্রশ্বাস নিতে নেই কিন্তু সেটা ছিল দুর্গন্ধ থাকে। এই ধরনের যত লক্ষণ দেখবেন, ফুসফুসে রক্ত জমা, হ্যাঁ, তারপরে ফুসফুসের যক্ষা, নিউমোনিয়া, ফুসফুসের গহ্বরের আসলে যে ক্যাভিটি, এই ধরনের যত ধরনের সিমটম পাবেন এই সিমটমের ক্ষেত্রে আপনারা পি2 অনায়াসে ব্যবহার করবেন। এই ধরনের সিমটম আপনারা পেলে, যেমন ধরুন হচ্ছে ফুসফুসে শক্ত কফ বা হচ্ছে যেটা ইউলিশ বা গ্রিনিশ, হচ্ছে একটু সবুজে হলদে বা সবুজ হলুদ মিক্স, আবার ওইখানে একটু কালচে টাইপের দেখা যায় এবং শক্ত চটার মতো। হ্যাঁ, শ্লেষ্মার সাথে দেখবেন একটা চটার মতো অল্প একটু আসছে। হ্যাঁ, তো এই ধরনের যদি সিমটম থাকে, সাইন সিমটম থাকে, অনায়াসে সেইখানে আপনারা পি2 ব্যবহার করতে পারবেন। এই যে সিমটম গুলো আপনাদেরকে দিলাম, হ্যাঁ, এখন বলেন এটা কি আপনাদের জন্য আইডেন্টিফাই করা খুব সহজ হবে না? যখন আপনারা প্রোটোকল করবেন তখন আপনারা পি1 ব্যবহার করবেন না পি2 ব্যবহার করবেন, সেটা আপনাদেরকে সাহায্য করবে কিনা বিষয়টা করবে? জি ভাইয়া, করবে। করবে। যেমন হচ্ছিল যে কাশি দিচ্ছে, হ্যাঁ, ফুসফুস থেকে কাশি দিচ্ছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে,
তো তখন আপনারা বুঝবেন অথবা তখন যদি কারো নিউমোনিয়া থাকে। হ্যাঁ, ক্যাভিটি হচ্ছে যে একটা গর্ত, গহ্বর, গর্ত। হ্যাঁ, হচ্ছে ফুসফুসে বিভিন্ন ধরনের অনেক সময় গর্ত হয়। হ্যাঁ, বিভিন্ন কারণে এগুলোকে ক্যাভিটি বলে। তো এই ধরনের ক্যাভিটিকে আসলে তো আমরা বাহ্যিকভাবে বুঝবো না, এক্স-রের মাধ্যমে সেই জায়গা সেই বিষয়গুলো বোঝা যায়। তো রক্ত মিশ্রিত যদি কাশি আসে শ্লেষ করা, তাহলে আপনি অনায়াসে চোখ বন্ধ করে আপনার তখন সেখানে পিটু ব্যবহার করবেন। হ্যাঁ, পিটুর সাথে হচ্ছিল ধরেন আরো মানে আমার ধারণা ছিল পিটু ছাড়া A3 ব্যবহার করতে পারি। যদি সেই রক্তটা যদি সেই রক্তটা লালচে টাটকা লাল রঙের রক্ত হয়, তাহলে আমি সেখানে A1 ব্যবহার করবো। আর রক্তটা যদি কালচে হয়, হ্যাঁ, তাহলে আমি কি করবো A2 ব্যবহার করবো। কেন A1 ব্যবহার করবো আর কেন A2 ব্যবহার করবো আপনারা একটু বলতে পারবেন? A1 হচ্ছে A1 এর সাথে কার সম্পর্ক? আর্টারি সম্পর্ক। আর্টারির রক্ত কি লাল না কালো? লাল। লাল। হ্যাঁ, এর জন্য ছিল যখন ফুসফুস থেকে লাল রক্ত আসতেছে, দ্যাট মিন্স কি হইতেছে আপনার এই রক্তটা হচ্ছিল ফুসফুসের যে আর্টারি আছে আর্টারি থেকে আসছে। তাহলে হচ্ছিল আমাকে ট্রিটমেন্ট কোথায় দিতে হবে, আর্টারি না ভেন? আর্টারিতে দিতে হবে না। এর জন্য হচ্ছিল আমি A1 ব্যবহার করবো, মানে NGO1 ব্যবহার করবো। আর যদি হচ্ছিল এই ফুসফুসের রক্ত কালচে হয়, তাহলে কি আসতেছে আমার হচ্ছিল ভেন থেকে আসতেছে, দ্যাট মিন্স হচ্ছিল ভেনের রক্ত কেন কালচে, কেউ কি বলতে পারবেন? আর ফুসফুসের রক্ত মানে হচ্ছিল যে আর্টারির রক্ত কেন লালচে? আচ্ছা, আর্টারির রক্ত লালচে এর জন্যই যে আর্টারির রক্ততে ছিল প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। হ্যাঁ, অক্সিজেন থাকে, যার কারণে ছিল আর্টারির রক্ত ছিল লাল। আর ভেইনের রক্ত কালচে এর জন্যই যে এই ভেইনের রক্ত ছিল প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে। দ্যাট মিন্স হচ্ছিল যে আমরা যখন নিঃশ্বাসটা নেই তখন অক্সিজেন আমার ফুসফুসে আসে, ফুসফুস থেকে সারা শরীরে ছড়ায় পড়ে সেল পর্যন্ত যায়। হ্যাঁ, এই অক্সিজেনের কাজ কিন্তু এই একটা জায়গাতেই, শরীরে আর কোনো জায়গায় অক্সিজেনের কোনো কাজ নেই, একটা জায়গাতেই। সেটা হচ্ছিল বিভিন্ন সেলে যাবে, সেলে যাওয়ার পরে সেখানে হচ্ছিল এই অক্সিজেনটা বার্ন করবে। বার্ন করলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে বার্নটা হলো না, বার্নের মাধ্যমে কি হয় আমার সেলে শক্তি উৎপাদন হয়, সেল যখন শক্তি পায় তখন সেল তো বিভিন্ন কাজগুলো করে। এবং হচ্ছিল যে কার্বন ডাইঅক্সাইড হয়, সেই কার্বন ডাইঅক্সাইড ভেনের মাধ্যমে সে আবার পাঠায় দেয়। তখন এর জন্য ভেনের রক্তটা হচ্ছে কালচে হয়। হ্যাঁ, এবং ভেন যখন এই রক্তটা সরবরাহ করে নিয়ে এসে আবার কি করে ফুসফুসের হৃৎপিণ্ডের মাধ্যমে হয়ে সেটা ফুসফুসে আসে। ফুসফুসে আসলে ফুসফুস কি করে সেই কার্বন ডাইঅক্সাইড গুলা গ্রহণ করে, ফুসফুস গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি সেটাকে প্রশ্বাস বলে, প্রশ্বাসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটা নির্গত করে। হ্যাঁ, এর জন্য কালচে রক্ত। এখন যদি আমার কফের সাথে কালচে রক্ত আসে, তাহলে আমি বুঝবো এটা ভেইন থেকে আসছে, মানে হচ্ছে আমার ভেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য পিটুর সাথে আমরা কি করব পিটুর সাথে ভেইনের জন্য বলেন না একজন, A1 না A2 ব্যবহার করব? A2 ব্যবহার করব। নাইস, একদম পারফেক্ট। A2 ব্যবহার করব, ঠিক আছে, A2 ব্যবহার করব। আমরা যদি P2 এর সাথে A2 ব্যবহার করি তাহলে আমার এই রক্তযুক্ত যে কফ আছে, হ্যাঁ, A1 বা A2 যদি ব্যবহার করি আমাকে দেখতে হবে রক্তটা লালচে না কালচে। হ্যাঁ, কফটা যে রক্ত আসছে সেটা লালচে না কালচে যদি আসে, তাহলে আমরা সেই ক্ষেত্রে A1 বা A2 ব্যবহার করব। A2 ব্যবহার করব, তাহলে আমার এই যে মানে রক্ত মিশ্রিত যে কফগুলা সেই কফটা আসা বন্ধ হবে এবং হচ্ছিল ফুসফুস এই জায়গাটা রিপেয়ার হবে। তো রক্ত যেহেতু আসতেছে দ্যাট মিন্স ওই জায়গা ক্ষতিগ্রস্ত, তাহলে এই জায়গায় আমার ইলেকট্রিসিটিটা কি হইতে পারে বলেন তো একটু? এখানে ইলেকট্রিসিটি কি হইতে বি পারে? হবে। ব্লু ইলেকট্রিসিটি। বি হবে। না, যেহেতু হচ্ছিল ওই জায়গায় ক্ষত হচ্ছে। তো হইছে এখানে জি হবে, জি। জি হবে ভাইয়া, জি। জি, গ্রিন ইলেকট্রিসিটি। গ্রেন ইলেকট্রিসিটি। আমি যদি বিটা দেই তাহলে আমার রক্তপাতের পরিমাণটা বাড়তে পারে। হ্যাঁ, তো সেইখানে হচ্ছিল আমরা কি করবো, তাকে হচ্ছিল গ্রিনতে কি হয়, মানে গ্রিনের সোজা বাংলা একটা হিসাব মনে রাখতে হবে, মানে হচ্ছিল যে ক্ষয় আহ, আহ, শব্দটা হইতেছে ঘাটতি এবং বাড়তি, ঠিক আছে। মনে হচ্ছিল যে আমার সেল টিস্যু হোয়াট এভার যাই থাকুক এগুলোর ঘাটতি এবং বাড়তি যেখানে সেখানে আমরা বিটা ব্যবহার করব।
সরি জিটা ব্যবহার করবো, গ্রিন ইলেকট্রিসিটি। ঠিক আছে, বিতে হচ্ছিল যে আমার ব্লিডিং, বিতে হচ্ছিল আমার বার্নিং, আর বিতে হচ্ছিল আমার ব্লাড প্রদাহজনিত যত ধরনের প্রবলেম আছে প্রবলেম হচ্ছিল আমরা বিটা ব্যবহার করি। হ্যাঁ, আর হচ্ছিল যে ওয়াইটা মানে যেটা ইয়েলো ইলেকট্রিসিটি, ইয়েলো ইলেকট্রিসিটি হচ্ছিল রিল্যাক্স, যে কনস্টিটিউশনে আমরা ওয়াইটারে ব্যবহার করবো কিসের জন্য, কনস্টিপেশনে ওয়াইটা হচ্ছিল এইখানে সবকিছু রিল্যাক্স করবে। তারপরে ধরেন হচ্ছিল প্রস্রাব হইতেছে না, হ্যাঁ সেখানে হচ্ছিল ওয়াই যদি আমরা প্রয়োগ করি। স্টোন, এখন ধরেন হচ্ছিল যে কিডনি স্টোনটা আসে আমার মূত্রনালীতে আটকে গেল, মূত্রনালীর আমার নলের ফাঁপা হচ্ছিল আমার 4 mm, স্টোনটা হচ্ছিল 6 mm, আটকাটা স্বাভাবিক না। এখন ওই জায়গায় ধরেন মূত্রনালীটা কোনো মানে স্টোনটা আটকে গেছে, সেখানে যখন আমরা ওয়াইটারে প্রয়োগ করবো, হ্যাঁ তখন কি হবে, এই মানে এই মূত্রনালীটাকে সে রিল্যাক্স করবে, রিল্যাক্স করে তখন আসলে 6 mm বা 8 mm যে স্টোন গুলো আছে, সেই স্টোন গুলা তখন বের হবে। ওর সাথে আমরা কি করবো, ওয়াইটারে মোর পজিটিভে ব্যবহার করবো, বিটারে একটু নেগেটিভে ব্যবহার করবো। তাহলে কি হবে, বিটা তখন কি করবে, প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট করলে আর ওয়াইটা যখন ওর দিকে রিল্যাক্স করে দেবে, রিল্যাক্স করে দেবে তখন স্টোনটা বেরোতে সুবিধা হয়। হ্যাঁ, আর যদি হচ্ছে এখানে ওয়াই না ইউজ করে শুধু বিটা ব্যবহার করি, তাহলে কি হবে, মানে স্টোনটা বের হবে। কিসের জন্য বের হবে, ওই জায়গায় যে হচ্ছিল যে আমার ব্লিডিংটা আছে, ব্লিডিংটা হচ্ছে ওই জায়গায় প্রেসার ক্রিয়েট করবে। হ্যাঁ, তো প্রেসার ক্রিয়েট করলে কি হবে, বের হবে, বের হলেও ওই যে কি বলে আপনি ছিঁড়া ফাইরা বের হবে। তো ওই জায়গায় কিছু ইয়া হবে, ইয়া বলো কিছু ফিলা বের হবে। হ্যাঁ, তখন পরবর্তীতে আমার বার্নিং সেশন আপনি বলবো যে আমার এখানে জ্বলা হচ্ছে। তো এর জন্য সেফ এরিয়াতে যখন এই ধরনের কোনো ইসে করবেন, তখন আপনারা ওখানে ওয়াই বিটা মানে ইজিলি ব্যবহার করুন। যখনই দেখবেন যে হচ্ছে কিডনি স্টোনের এরিয়াটা বড়, হ্যাঁ মানে এটা 4 mm এর থেকে বেশি, তখনই আপনারা ওয়াই ব্যবহার করবেন। 4 mm এর থেকে যখন কম থাকবে, 2 mm স্টোন আছে, সেইখানে অনায়াসে আপনারা বি ব্যবহার করবেন, যদি জানতেই পারবেন না কখন কি বের হবে। এই তো পিটুর ক্ষেত্রে আমরা তাহলে কি কি শিখলাম, পিটুর ক্ষেত্রে আমরা শিখলাম হচ্ছিল যে আহ, যে রোগীর কফ, যে রোগীর কফ আপনার হচ্ছিল যে ইয়েলো মানে হচ্ছিল একটু হলুদা ভাব, এবং অথবা একটু সবুজা ভাব বা হচ্ছিল একটু কালচে সবুজ বা একটু কালচে হলুদ টাইপের, এবং ওই কফটার কিছু অংশ শক্ত, শক্ত, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এবং হচ্ছিল যে কফ যদি দুর্গন্ধ থাক বা না থাক, যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে আমরা পিটু ব্যবহার করবো, দুর্গন্ধ না থাকলেও পিটু ব্যবহার করবো। আবার কথা হচ্ছিল যে কফে যদি তার কফ নাই, বাট হচ্ছিল সে বলতেছে কি তার শ্বাস প্রশ্বাস দুর্গন্ধ, বাস্তব মানে অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে আমার মারে হচ্ছিল ইনহেলার দিচ্ছে। তো ইনহেলার উনি ইউজ করতে করতে কি বলে উনার ফুসফুসে উনার কফগুলার উনি শুকায় ফেলছে। হ্যাঁ, এবং পরবর্তীতে উনি বলতেছে যে আমার হাঁপারে প্রচন্ড ব্যথা। তো আমার মা আমার থেকে একটু দূরে থাকে, তো আমি বললাম যে আহ, আপনি আমার কাছে আসেন, আহ, এই জায়গায় থাইকা চিকিৎসা নিতে হবে। তো হচ্ছিল যে তো উনার যাবতীয় যে অসুখ ছিল সব ওষুধ বন্ধ। তাকে হচ্ছিল যে আমি P1 P2 P3 P4 এটা হচ্ছিল D4 এ নেবুলাইজ করাইছি টানা 1 মাস। হ্যাঁ, এবং মানে মাঝে মাঝে হচ্ছিল তার খাওয়ার ওষুধে আমি বি প্রয়োগ করতাম, আমি হচ্ছে P4 এর সাথে, যেহেতু তার ফুসফুসের একদম গভীরে মানে শেষ প্রান্তে আমার হচ্ছিল এই কফ গুলা জমা আছে। তো উনাকে 15-20 দিন নেবুলাইজার পরে উনার মানে কাশি এবং কফের সৃষ্টি হয়। তো এবং প্রচন্ড কাশি এবং আসলে তার প্রচুর কফ বের হয়েছে, কফে এই ধরনের বিষয়গুলো বের হয়েছে, যেগুলা কালচে সবুজ, কালচে হলুদ টাইপের। তো আহ, এবং মানে 1 মাসের ভিতরে উনি মানে সুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ বলতে হচ্ছিল যে ওনার যে হাঁপানির ব্যথাটা ছিল সেই ব্যথাটা নেই, বা ওনার হচ্ছিল যে হাঁপানিটা আছে এইটা এখনো টিল নাও আছে, বাট যে শীতটা যে গেছে শীতটাতে উনি আমার কাছে ছিল পুরাটা, উনার শ্বাসকষ্টের টান বা হচ্ছিল উনাকে কোনো ইয়া নিতে হয়, ইনহেলার নিতে হয়। কিন্তু হ্যাঁ নেবুলাইজ করতে হয়েছে তাকে, তার টানা মানে পুরো শীতটাই নেবুলাইজ করেছে। এখন আবার সুস্থ হয়ে গেছে, গ্রামের মানুষ শহরে থাকতে চায় না, হ্যাঁ ফট করে ঝগড়া করে আবার গ্রামে চলে গেছে। ঠিক আছে? নেবুলাইজার সাথে দিয়ে দিচ্ছি, সেটা ওষুধটা দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে ন্যায়টা ওই ট্রিটমেন্টটা আবার একটু গাফিলতি হচ্ছে। ঠিক আছে? তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এটা আমার মার সাথে এবং আমার মার সাথে
নেবুলাইজ যে করছেন, নেবুলাইজ কিভাবে করছেন? টি4 এ দিছেন? যে কোনো বাহ্যিক প্রয়োগ, অভ্যন্তরীণ বাহ্যিক প্রয়োগ, হ্যাঁ সেটা ডিপ্লয় করতে হবে। ঠিক আছে, আপনি সেটা ডিপ্লয় নেবুলাইজটা ডিপ্লয় হচ্ছে, এবং নেবুলাইজটা করা হচ্ছে আপনার যে যে এনএস স্যালাইন পানি, স্যালাইন পানি। ঠিক আছে, স্যালাইন পানিটা আমি বানাইছিলাম, ডিপ্লয় বানাইছিলাম আচ্ছা, 1:9। স্যালাইন পানি ছাড়া যে ডিস্টিল ওয়াটার দিয়েও করা যাবে নেবুলাইজড? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু ডিস্টিল ওয়াটারটা অত সেফ না। কেন স্যালাইন পানিটা আমি বেশি করি জানেন? স্যালাইন পানিতে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমার জীবনী শক্তির জন্য ভালো কাজ করে। আমার কোষের খাবার কি জানেন আপনারা? এইটা আপনাদের একটা পরীক্ষা থাকলেও আপনারা জানাবেন। কোষের খাবার কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের লবণ, খনিজ পদার্থ, মিনারেল, মানে হচ্ছে যে আমার পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এই ধরনের জিনিস হচ্ছে আমার কোষের খাবার, এবং এইগুলা এই জীবনী শক্তির মূল উৎস। যখন কোনো রুগী আইসিইউতে যায়, হ্যাঁ, তার স্যালাইনের সাথে বা হচ্ছে তার এই যে করে, কি বলে এটাকে, এই যে হাতে যে পরায়, এটার নাম যেন কি, ক্যানোলা, ক্যানোলা। ক্যানোলা করে, হ্যাঁ, এই ক্যানোলাতে যে ইনজেক্ট করে, কি ইনজেক্ট করে আপনারা কি কখনো দেখছেন? ওই ইঞ্জেকশন গুলা যে করে না, ওই প্যাকেটটা কখনো সময় সুযোগ হলে আপনার ওই প্যাকেট গুলো নিয়ে একটু দেখা পড়বেন। ঠিক আছে, ওইখানে দেখুন লেখা আছে তার ম্যাগনেসিয়াম ইঞ্জেকশন, সোডিয়াম ইঞ্জেকশন করতে, তার আসলে এই ধরনের বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ইঞ্জেকশন ইউজ করছে। এবং রুগী ছিল ধরেন যারা হচ্ছিল যে এই যে আইসিইউতে বা সিসিইউতে থাকে, যখন আইসিইউ থেকে বের আসে আউট অফ ডেঞ্জার, যেগুলো হচ্ছিল যে ধরেন মানে যাদের অবস্থা খুবই করুণ শোচনীয়, তাদের ক্ষেত্রে এরকম হয় না। বাট হচ্ছিল যারা মানে সাডেন মানে অসুস্থ হয়েছে, তাদের ক্ষেত্রে যখন এরকম দেয় যাওয়ার কোনো অথবা বার্ধক্যজনিত কারণে যারা হচ্ছে অনেক সময় কি হয় ট্রমাটাইজ হয়ে যায়, এবং অনেক সময় অসুস্থ হয়ে যায়, তাদেরকে যখন হচ্ছে যে হাসপাতালে ভর্তি করানো হয় 7, 8, 10 দিন থাকার পরে আবার দেখা যায় যে তারা আবার সুস্থ সবল হয়ে আবার 1, 2, 3, 4 বছর পর্যন্ত লাস্টিং করে। কি করে এই জায়গায় ট্রিটমেন্টটা কি আছে? এই জায়গায় ট্রিটমেন্টটা কি আছে? এই জায়গায় ট্রিটমেন্ট কিন্তু এইগুলাই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফসফেট, সালফেট, এই জিনিসগুলো ছিল একটা মাত্রায় প্রয়োগ করা হয়। এই যে বিভিন্ন রকম যে কি বলে ডায়াগনস্টিক করে দেখে কি কি জিনিসের ঘাটতি আছে, আরবিসি তে কি কি জিনিসের ঘাটতি আছে, হ্যাঁ, এই জিনিসগুলোর হচ্ছিল তারা ফুলফিল করে। তো এই জিনিসগুলা একদম আসলে বিভিন্ন টেস্টের মাধ্যমে তার কোন কোন অর্গানগুলা কিরকম ফাংশন করতেছে, হ্যাঁ, সেই অর্গানগুলোর ফাংশন কি হাইপার না হাইপো, হ্যাঁ, ওই কোনটা এটাকে হাইপার করতে হলে যে হাইপো আছে, এখন হচ্ছে তারা হাইপার করতে হলে কি করতে হবে, যেটা হাইপার আছে সেটা হাইপো করতে হলে কি করতে হবে, বুঝবে কি কি ঘাটতি আছে। ইলেকট্রোলাইট সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? হ্যাঁ, ইলেকট্রোলাইট একটা মানে ধরেন কমন ওয়ার্ড ফর হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল ডাক্তার, ইলেকট্রোলাইট হচ্ছে যে আমাদের দেহের মূল একটা উপাদান। ইলেকট্রোলাইটের জিনিসগুলো আসলে এইটাই, ইলেকট্রোলাইটের ভারসাম্য যদি ঠিক থাকে তাহলে আমার দেহ ঠিক, যত কিছু হোক আমার দেহ ঠিক থাকে। তো এই জিনিসগুলাই বুঝছেন, এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো না, তো এই স্যালাইন গুলাতে এই যে জীবনের শক্তি আছে না, এই জীবনের শক্তির উপাদান গুলা থাকে। তো যখন ধরেন আসলে এই ফুসফুস আক্রান্ত হয়েছে, হ্যাঁ, সেইখানে যখন নিয়েছে হচ্ছে না, আমি এই স্যালাইন না পানি থাকবে না, দিয়া, না নিস না, নিস না। আপু একটু মিউট, স্যালাইন পানি দিয়ে যখন হচ্ছে আমি নেবুলাইজ করবো, তখন রুগীর যে উপকারটা হবে ডিস্টিল ওয়াটার দিয়ে নেবুলাইজ করলে ও রুগীর সেই উপকারটা আসবে না। শুধু তাই না, ডিস্টিল ওয়াটারে যদি হচ্ছে দেখেন আমরা বিভিন্ন কোম্পানির ডিস্টিল ওয়াটার করি, উদাহরণ এই ডিস্টিল ওয়াটারটা আদৌ ডিস্টিল ওয়াটার কিনা। কারণ কি এই ডিস্টিল ওয়াটারে ধরেন হচ্ছে আপনি আরএস দিয়ে যদি অনেক সময় অনেক কোম্পানির ডিস্টিল ওয়াটারে যেটা হয় সেটা হচ্ছে আপনি আরএস দিয়ে রাখছেন 6 মাস রাখতে পারেন না, নিচে সাদা সাদা দাগ করছে অথবা বোতলটা একটু পিচ্ছিল আকার ধারণ করছে বোতলের ভিতরে, হ্যাঁ, তো এর মানে কি ওইখানে হচ্ছে ফাঙ্গাস উৎপন্ন হতে পারে। ওই ডিস্টিল ওয়াটারটা যদি আমরা দেই তাহলে রোগীরা হচ্ছে আমরা কি করলাম, নিজেরা জানতেই ফাঙ্গাস ইনজেক্ট করতেছি নেবুলাইজার মাধ্যমে, হ্যাঁ, তারপর বুঝে যায় যদি সে ফাঙ্গাস আক্রান্ত হয়, মানে আমি দিলাম ভালোর জন্য আর খারাপ হবে, সেই জায়গায় আমাদের এই এনএস পানিটা হচ্ছে সবচাইতে সেফ। শুধু তাই না, আপনি ইচ্ছা করলে এনএস পানি দিয়া এনএস পানি বলে এনএস দিয়া আপনি হচ্ছে যে রুগীর ওষুধ বানায় দিতে পারবেন। 1 লিটার এনএস এর দাম হচ্ছে আপনার 90 টাকা। ঠিক আছে, আপনার ধরেন হচ্ছে রুগীর ওষুধ এনএস পানি দেওয়া, আর ডিস্টিল ওয়াটার না দিয়া এনএস পানিতে বানায় দেন, ডিস্টিল ওয়াটারের থেকে মানে 1000 বেটার এনএস পানি।
এবং আসলে যে এনএস ওয়াটারটা মানে তার জন্য রোগীর জন্য যেগুলো শক্তি দ্বারাও উদ্দীপক করে। আচ্ছা যাক, আমরা পি2 তে ছিলাম। তো পি2 হচ্ছিল যে এই জিনিসগুলা মানে এই দুইটা সিম্পটম যদি আপনারা দেখতে পারেন, হ্যাঁ মানে আপনি যদি দেখেন তাহলে অনায়াসে হচ্ছে আপনার পি2 ব্যবহার করবেন। এছাড়া অঙ্গভিত্তিক এবার আসি যে পি2 এছাড়া আমাদের এই মানে রেসপিরেটরি সিস্টেমের কোন কোন জায়গায় কি কিভাবে কাজ করে। শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়াতে কি আছে শ্বাসনালীর মিউকাস মেমব্রেন এবং প্রদাহ কমায়। পি2 এই যে এই জায়গায় আসলে দেখেন বিটা লাগবেই না, পি2ই আমার প্রদাহ কমায়। ঠিক আছে, শ্বাসনালীর হচ্ছিল সুরক্ষা করে। হ্যাঁ, শ্বাসনালীর যে মিউকাস মেমব্রেন যেটাতে মানে শ্বাসনালীটা পিচ্ছিল থাকে এই মিউকাস মেমব্রেনের কারণে। হ্যাঁ, সেই জায়গায় যদি ইনফ্লামেশন হয় সেটা পি2 ভালো কাজ করবে। হ্যাঁ, এই ইনফরমেশন আমরা কি করব, পি2 সাথে যদি জিটা ব্যবহার করি তাহলে হচ্ছে ইনফ্লামেশন প্রদাহটা ইনফ্লামেশন সরি ইনফেকশনটা কমে যাবে। হুম, ওর সাথে হচ্ছিল যদি আমরা পি2 একাই প্রদাহ কমাতে সাহায্য করবো, তারপর কি ফুসফুসের বায়ু কোষ মানে হচ্ছিল যে আমার এই যে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছিল যে অক্সিজেনের যে বিষয়টা এর আগে বর্ণনা করলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আমার লাংয়ের জন্য। লাংয়ের ফাংশনের মেইন পার্ট হচ্ছে এই জায়গায় আমার রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা এবং রক্তে অক্সিজেন মিশা দেওয়া। আমি যদি পর্যাপ্ত পরিমাণে, অনেক রুগী আসবে বলবে যে আমি নিঃশ্বাস নেই কিন্তু নিঃশ্বাসের পরিতৃপ্ততা আসে না। হ্যাঁ, মনে হয় যে হচ্ছিল যে আমার নিঃশ্বাস বাকি রয়ে গেছে, আমি মানে নিঃশ্বাস ছাড়ি, আমার কাছে মনে হয় আরো ছাড়লে ভালো হতো। বা হচ্ছিল নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে রুগীর এটা বেশি বলে যে হচ্ছিল যে আমার নিঃশ্বাস কমপ্লিট হয় না, আমার কাছে মনে হইতেছে যে আমার নিঃশ্বাস মানে দম ছোট হয়ে গেছে। বাট সে প্রচুর নিঃশ্বাস নেয় এবং সে দম ধরে রাখতে পারে না। বিকজ ওয়াই, বিকজ অফ আমার এই যে ইয়ার সেল গুলো আছে, হ্যাঁ যেগুলো হচ্ছে ইয়ার রিজার্ভ করে, এই ইয়ার সেলের কার্যক্ষমতা কমায় দেয়। সেই ক্ষেত্রে হচ্ছিল পি2 আমার ইয়ার সেলের এই যে মানে শ্বাস প্রশ্বাসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময় এইটাতে সহায়তা করতে সাহায্য করে। এবং হচ্ছে যে পি1 যেমন সাহায্য করে পি2 সাহায্য করে। আমি যেটু আগে মার গল্প করলাম সেখানে পি1 পি2 পি3 পি4 চারটা আমি ব্যবহার করছি। হ্যাঁ, এবং সেটা নেবুলাইজ আকারে ব্যবহার করছি। মাঝে মাঝে বিভিন্ন প্রোটোকল সাথে দিচ্ছি, ওটা তার লক্ষণের উপর ভিত্তি করে, হ্যাঁ তার অঙ্গ ভিত্তিক লক্ষণ বলে বা তার বিভিন্ন কিছুর উপর বেস করে কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ আছে সেটার উপর বেস করে আমি দিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার হচ্ছে। তো এছাড়াও আর আমার মানে আরো বেশ কিছু হাঁপানি রুগী আছে যারা হচ্ছে যে মানে দুই একজন আছে এখন আর ট্রিটমেন্ট তারা নেয় না, তার আগে ইনহেলার ব্যবহার করতো, আল্লাহর রহমতে তাদের এখন পর্যন্ত ইনহেলার ব্যবহার করতে হয়। তো এই যে আমার পেট্রোল গ্রুপ, এই পেট্রোল গ্রুপ পুরাটাই, হ্যাঁ ধরেন আপনি যদি কোনো কিছু নাও বুঝেন একটা হাঁপানি রুগী আসলে আপনি তাকে হচ্ছিল পি1 পি2 পি3 পি4, হ্যাঁ 10,000 পাওয়ার তিনটা ডোজ মানে প্রতি সপ্তাহে একটা করে দেন। আর হচ্ছিল যে এইটারে নেবুলাইজ করে তাকে বলেন প্রতিদিন 2 বার করে নেবুলাইজ করতে। আশা করি, ঠিক আছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি যে হচ্ছিল যে আপনি 50% রোগী শুধু এই প্রোটোকলটাতেই এবং হচ্ছিল শেষে তাকে আর ইনহেলার নিতে হবে না, সে শীতকাল আসুক। নেবুলাইজে কি এই আহ, চারটে আলাদা আলাদা করে দেওয়া লাগবো একসাথে পিপর একসাথে করে হুম, হ্যাঁ, একসাথে একসাথে হ্যাঁ, একসাথে আপনি দিবেন তাহলে হচ্ছে যে এই যে পেট্রোলগুলা মানে হচ্ছে যে আশা করি 50% রোগী বললাম আমি যে 50% রোগীর আপনার এই হাঁপানির জিনিসটা অনেকটা নিয়ন্ত্রণে। আর এটা যেহেতু একদিনের রোগ না, তো আমি 1 মাস 2 মাসে এটা সারাইতে পারবো, এটা সারাইতে অনেক সময় লাগবে। হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমের পুরো সিস্টেমটা উন্নত করে আমার এই চাপটা নিচ্ছে। এবার আসেন তারপর আর কি আছে, হ্যাঁ পি2 মূলত ছিল আমার মিউকাস মেমব্রেনের উপরে ভালো কাজ করে, যে কোনো জায়গার মিউকাস মেমব্রেন আপার জনাবেদ ভাই রেসপিরেটরি এই এবং ইয়েছে যে কি নেবুলাইজার শুধু পি গ্রুপই দিবেন না আরো কিছু দেন? আপু আজকে পি গ্রুপ করাই, ও, আচ্ছা আজকে পি গ্রুপই গল্প করি। হ্যাঁ, তো মিউকাস মেমব্রেনের উপর হচ্ছে আমার পি2টা ভালো কাজ করে। হ্যাঁ, ধরেন হচ্ছিল যে সেটা আমার হচ্ছে আপার রেসপিরেটরি হোক বা লোয়ার রেসপিরেটরি। আমার হচ্ছে আপার রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরি কি জিনিস, গলার গলার উপর থেকে মানে হচ্ছে মাথার তালু পর্যন্ত এটা হচ্ছে আমার আপার রেসপিরেটরি, মানে হচ্ছে এখানে নাক, নাকের বিভিন্ন অংশ, হ্যাঁ এই জায়গায় হচ্ছে যত ধরনের মিউকাস মেমব্রেন আছে এখানে হচ্ছে আমার পি2 ভালো কাজ করে। এবং লোয়ার রেসপিরেটরি এবং গলার নিচের থেকে ফুসফুস পর্যন্ত এটা ছিল লোয়ার রেসপিরেটরি অংশ। তো এই ফাংশনের যত মিউকাস মেমব্রেনের যত ধরনের ঝামেলা আছে
এই ঝামেলাও আমার পিটু ভালো কাজ করে। বুঝতে পারছেন? তারপরে এছাড়াও আর কি কাজ করে, লিম্ফেটিক টিস্যু। হ্যাঁ, পিটু হচ্ছে আমার লিম্ফেটিক টিস্যু, লিম্ফের পুষ্টি প্রদাহ এবং সংক্রমণের প্রতিরোধে পিটু ভালো কাজ করে। এছাড়া কি আছে, টেস্টিস, টেস্টিস, ঠিক আছে, টেস্টিস মানে হচ্ছিল যে অন্ডকোষ। টেস্টিসে আমার হচ্ছিল যে ফুসফুসের ধরেন হচ্ছিল যে টিস্যুর বিভিন্ন রকম ইসের জন্য কি বলে সংক্রমণ বা হচ্ছিল যে অসুস্থতার জন্য আমার ধরেন হচ্ছিল টেস্টিসের টেস্টিসের ব্যথা প্রদাহ বা হচ্ছিল যে যৌন সংক্রান্ত কোনো রকম ঝামেলা হওয়া, যেমন আসলে যে আপনারা ভালো করেই জানেন যে আসলে মানে ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তাদের যদি হাঁপানি থাকে তাহলে তারা যৌন সমস্যায় মানে হচ্ছে তাদের সময় ইয়াটা অনেক কম হয়, এবং হার্টের রোগী যারা তাদের ক্ষেত্রেও সেম 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 কাহিনী, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার যৌন রোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি না একটা মানে ফুসফুস এবং আসলে হৃদ যন্ত্রের ভালো না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত ওষুধই দেন, হ্যাঁ, এই 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 যৌন রোগী বা সেক্স প্রবলেমের যে রোগীগুলো আছে যারা হচ্ছে ধরেন মানে বেশি সময় দিতে পারে না, তারা সময় বাড়াইতে পারে। এটা একটা মানে ভাইটাল কজ এই সময় বৃদ্ধি না করার পিছনে। হ্যাঁ, যাদের হৃদ হার্টের প্রবলেম আছে এবং যাদের ফুসফুসের প্রবলেম আছে তারা মানে একটা সময় যায় সময় করতে পারে, কিন্তু মানে এই জায়গাটা যদি ইমপ্রুভ করতে পারে তাহলে ওই জায়গাটাও ইমপ্রুভ হবে। হ্যাঁ, তারপর হচ্ছিল মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছিল ওভারির মানে আমার ফুসফুসের টিস্যু বিভিন্ন রকম সমস্যার কারণ হচ্ছিল আমার হরমোন নিয়ন্ত্রণ এবং হচ্ছিল যে প্রজননের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আসলে আমরা পিটু যদি ব্যবহার করি তাহলে সেই প্রবলেমের সলিউশন আসতে পারে। হ্যাঁ, এরপরে কি আছে আমার হচ্ছিল যে হৃৎপিণ্ড, হার্টের হচ্ছিল কি পিটু কি কাজ করে, কার্ডিয়াক প্লেক্সাসের মাধ্যমে হচ্ছিল হৃদ সংক্রান্ত হচ্ছিল স্নায়ুর যে স্নায়ু স্নায়ু গঠিত যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে আমার পিটু। মানে হচ্ছিল যে নার্ভাস সিস্টেমের, হ্যাঁ, এই যে কার্ডিয়াক প্লেক্সাসের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেম যদি হচ্ছিল যে আমার সংক্রামিত হয় কোনো কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছু দ্বারা, সেইটা আমার পিটু হেল্প করবে। আমরা কি সময়ের শেষ দিকে চলে আসছি? আচ্ছা, 15 মিনিটস আছে। তারপরে আমরা আসি, তারপরে আসি হচ্ছিল যে আমার কি আছে, রক্ত রক্ত বিশুদ্ধকরণ মানে ব্লাড পিউরিফিকেশন বিষয়টা কিরকম, ব্লাড পিউরিফিকেশন হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বডিতে থেকে গ্রহণ করা এবং হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, হ্যাঁ, গ্রহণ করে সেটা হচ্ছিল রক্তে সরবরাহ করা এবং হচ্ছিল রক্ত থেকে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যখন রক্ত থেকে শোষণ করে সে আবার বের করে দিবে, তখন হচ্ছিল আমার ব্লাড পিউরিফিকেশনের কাজটা করবে। স্কিন, ত্বকে কি কাজ করে, ত্বকে মানে হচ্ছিল যে অ্যাকুইট বা ক্রনিক হচ্ছিল যে রোগের ক্ষেত্রে আমার পিটু যদি ধরেন এই যে কি বলে বায়ু দূষিত হওয়ার কারণে যে সংক্রমণ গুলা হয় আমার স্কিনে, বিভিন্ন ধরনের র্যাশ বা হচ্ছিল নেক্রোসিসের যে প্রবলেম গুলা হয় সেই ক্ষেত্রে পিটু ভালো ফল দিতে পারে। তারপর ছিল গলার প্রদাহ, কাশি মানে কমাইতে, অনেকে ফুসফুস ক্ষেত্রে ড্রাই অনেক সময় থাকে সেক্ষেত্রে আমার কিন্তু ভালো ফল দেয়। এই হইতেছে আমার P1 এবং P2। তো আজকে আর না যাই, কারণ হচ্ছিল যে কি বলে P3 P4টা নেক্সট ক্লাসে পড়াই। তো আজকে P1 এবং P2 সংক্রান্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে ধরেন নেবুলাইজার হওয়ার ক্ষেত্রে বলে বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে কিভাবে ওষুধ প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। জি। জুনায়েদ ভাই, ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখি নেবুলাইজার দেয়, এগুলাতে কি দেওয়া যাবে? অবশ্যই সেই আপনি 0 এজের বাচ্চাকেও নেবুলাইজ করাইতে পারেন আমাদের আচ্ছা, নেবুলাইজার কতটুকু দেওয়া লাগে? ধরেন আমাদের 30 ml এর বোতলে আমরা বানিয়ে দিলাম ওইটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডিপোরে বানিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ
ওইটা কতটুকু করে করে ওখানে দিব ওই আচ্ছা, ইয়েতে? এইটার ক্ষেত্রে আমার নেবুলাইজার মেশিনের যে ছোট কাপটা আছে না, ওই কাপের ভিতরে শুধু 5 ml এর উপরে হচ্ছিল আসলে ধরে না, বুঝতে পারছেন? তো এই 5 হ্যাঁ। ml এ আপনি ধরেন হচ্ছিল যে 10 ফোঁটা বা 20 ফোঁটা দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা যেমন আমি যেটা করছি সেটা হচ্ছিল যে আমি 100 ml এর 1:9 এর সাথে টি করে বানায় রাখছি, বানায় হচ্ছিল যে প্রতিদিন ধরেন তার হচ্ছিল যে 5 ml করেই পুরোটাই টি পুরোটাই 5 ml করে তাকে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা ধরেন আসলে এটা মানে যদি ইয়া করতে চান তাহলে এই ক্ষেত্রে এইভাবেও দিতে পারেন একটা। আরেকটা দিতে পারেন যে হচ্ছে এখানে 5 ml আপনারা 20 ফোঁটা দিয়ে দিবেন। ঠিক আছে? 20 ফোঁটা দিয়ে সেটা দিয়ে নেবেন। মানে মানে 5 ml 20 ফোঁটা? হুম। 20 ফোঁটা 10 ফোঁটা এখন একটা বাচ্চা আসছে। সেই বাচ্চারে তো আর আপনি এত দিতে পারবেন না। সেই হ্যাঁ। বাচ্চার ক্ষেত্রে কি করবেন? বাচ্চার ক্ষেত্রে ধরেন হচ্ছে 5 ml বা 2 ফোঁটা ওষুধ দিয়া তাকে দিয়ে দিয়েছে। জি, তারপরে বলেন। জুনায়েদ ভাই, জি। ভাই ওই যে এনএস পানিতে যে আপনার ওই ওষুধ খাওয়ার জন্য যে বললেন, হুম, হুম, তো ওষুধ খাইতে তো মনে করেন যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি আপনার কুসুম গরম পানি দিয়ে খাইলে পারে উপকার বেশি হয়, হুম, হুম, ঠিক আছে? হুম, অথবা মনে করেন যে এটা তো গরম পানির ওষুধ। হুম, তো হুম। সেই ক্ষেত্রে আপনার ওই পানিটা কি গরম, মানে ওই স্যালাইন নষ্ট পানির হবে কি না। গরম? না, হ্যাঁ ওইটার হ্যাঁ, কার্যক্ষমতা নষ্ট হবে না। ঠিক আছে? হ্যাঁ, আপনি কুসুম গরম মানে হচ্ছিল যে রুম টেম্পারেচার থেকে একটু বেশি। ঠিক আছে? ওই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে গরম পানি দিয়ে খাওয়াইলে সমস্যা নাই ওটা। না, টকবকা চায়ের ভিতরে তো দিবেন। আর চায়ের ভিতরে দিলেও আপনার ইলেকট্রন ওষুধের তার গুণ নষ্ট করতেছে। অথবা আপনি সোডিয়ামটা উড়ে দিতে পারেন। ঠিক আছে? বাষ্প হয়ে ওটা উড়ে গেল। কিন্তু পানিতে কোনো ক্ষতি হবে না। আপনারা মানে আমি আইডিয়া দিলাম, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম ধরেন হচ্ছে না, যে আমি আমি অবশ্য ওই যে একটা মুমূর্ষু রোগী দিছিলাম আর কি, বুঝছেন? হ্যাঁ, 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 তো ঘন ঘন ওষুধ খাওয়ার জন্য দিছিল স্যার ওইটা। মনে করেন যে আমি এক পর্যায়ে ওষুধ, ওই যে আপনাকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তো বলে যে হ্যাঁ সমস্যা নাই, তো দিয়ে দিলাম। আমি তো কুসুম গরম পানি, আমি বিশেষ করে হচ্ছে কি, হুম। আমি রোদের হিটের পানি দিয়ে মনে করেন যে বেশি ওষুধ খাইতে বলি। রোদের হিট না, মানে এটা যে খারাপ বোতলে, জিনিস। বুঝছেন? রৌদ্রের হিটের পানি ব্যবহার করা যাবে না। এবং রৌদ্রের হিটে পানিতে ব্যবহার করলে হোমিওপ্যাথি ওষুধে নট অনলি হোমিওপ্যাথি ওষুধে ক্ষতি হবে। কেন বলেন তো? কারণ হচ্ছিল রৌদ্রে আমার প্রচুর পরিমাণে আল্ট্রাভায়োলেট রে আছে। তো আমি যখন এই যে আগেকার দিনের মানুষ হচ্ছিল যে রৌদ্রে পানি গরম করতো না, এখন বর্তমান সায়েন্স এটারে নিষেধ করে। ঠিক আছে? কেন নিষেধ করে? এই আল্ট্রাভায়োলেট রেটা হচ্ছে যে পানির ভিতরে যায়, ও একটা ক্রিয়া তৈরি করে। হ্যাঁ, সেইখানে যখন হচ্ছিল যে আমি এই আমার হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবো, তখন কি হবে জানেন? আল্ট্রাভায়োলেট রে এটা ওষুধটা নষ্ট করে দিবে, গুণগত মান নষ্ট করে দিবে। তো এর জন্য হচ্ছিল যে রৌদ্রের পানি গরম করা ওষুধ, সেটা হোমিও হোক, ইলেকট্রো হোক, এলোপ্যাথি হোক, যেটাই হোক, আপনারা এটা ব্যবহার করবেন না। আজকে থেকে এটা ব্যবহার করা বাদ দেন। ঠিক আছে? এটা বর্তমান মডার্ন সায়েন্স এটাকে অ্যাভয়েড করতে বলতেছে। কারণ হচ্ছে তারা গবেষণা করে এটাই বের করছে। এবং শুধু তাই না, শীতকালে আমরা যে পানি গরম করতে দেই রোদ্রে, এটাকেও নিরুৎসাহিত করা হচ্ছে বর্তমানে। এটা প্রায় আজ থেকে 15-16 বছর হয়ে গেছে এই ক্যাম্পেইনটা চলতেছে। হ্যাঁ, যে রোদ্রে আপনারা পানি গরম করে সেটা ব্যবহার করবেন না। ওই জায়গায় আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, ইউভি রশ্মি যেটা আছে। ইউভি কিসের জন্য? আগে এতটা সমস্যা ছিল না, এখন সমস্যা কেন হচ্ছে? সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে যে গ্রিন হাউসটা আছে, গ্রিন হাউসটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলা মানে অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যার কারণেই এখন এটা আর সেভ না, আগে সেভ ছিল। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে 200 বছর আগে আমার বাপ দাদারা করে গেছে, তখন গ্রিন হাউসটা সেফ ছিল, এখন বর্তমানে পৃথিবীতে গ্রিন হাউসটা সেফ নেই। এর কারণে এখন উৎসাহিত করা হচ্ছে আমাদের ক্ষেত্রে। ঠিক আছে? এটা করবেন না এখন। এটা হোমিও ওষুধে ক্ষতিকর। হোমিও ওষুধের জন্য ক্ষতিকর। মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স অস্বীকার করে। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এইটাকে আপনাকে স্বীকার করে মাইনা চলতে হবে। কিন্তু আমরা মানে আমার খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা আসলে সেই 200 বছর 300 বছর পিছনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো আঁকড়ে রাখতে চাই। দ্যাট মিনস আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই না। যার কারণেই আমরা এখনো পিছায় আছি। মডার্ন সায়েন্সটা আমরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট করতে পারবো ততক্ষণ পর্যন্ত
বলে আমরা উন্নত হতে পারবো না। আপনি আমারে বলেন হোমিও বা হোমিও বা ইলেকট্রোপ্যাথি প্রচুর ম্যাজিক করে, একজন বিষ খাইছে রুগী, এই রুগীরে কি আপনি হোমিও ওষুধ সারাইতে পারবেন তৎক্ষণাৎ? বড় বড় না ডাক্তাররা বলছে, না না। বড় বড় ডাক্তাররা বলছে যে হচ্ছে এই ধরনের কেস আসলে আপনারা তাকে সরাসরি হাসপাতালে পাঠাবেন আপনাদের ঠিক আছে। তো মডার্ন সায়েন্স সে জায়গায় উন্নত, তারা কিন্তু হাজার হাজার রুগী বাঁচাইতেছে যারা সুইসাইড করার জন্য বিষ খাইছে এবং তারা অর্থনীতি অবস্থায়, সেখানে হোমিও ওষুধ কাজ করবে না। সেখানে কিন্তু তারা তাদের বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে ওয়াশ টোয়াশ করে যেভাবে হোক তারা কিন্তু এই টেকনোলজিটা বের করছে এবং তারা প্রয়োগ করতেছে। বাট এই প্রয়োগ বিধিটা কিন্তু হোমিও ডিপার্টমেন্টে যদি আঁকড়া ধরতো, তারা যদি শল্য চিকিৎসাটারে হোমিওর পাশাপাশি শল্য চিকিৎসাটারে গ্রহণ করতে আসতো, হোমিও অনেক 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 ডেভেলপ করতো। কিন্তু শল্য চিকিৎসা বর্জন করে এখনো আমি ৩ লক্ষ ভেবে ট্রিটমেন্ট করে আছি। এনিওয়েজ কোনো ইয়াটারে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা এটারে মানে আমরা যে যেভাবে পারি সেটা সেইভাবেই গ্রহণ করব। হ্যাঁ, এটাই হলো মূল বিষয়। আর কার কোনো ইয়ে আছে প্রশ্ন? হ্যাঁ জয়েদ ভাই, জি 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 আমি একটু করলাম যে যে ব্লিডিং এর ক্ষেত্রে ব্লাডের দেখার পরে তো আমরা বি ব্যবহার করাটাই সাধারণত করতাম, কিন্তু এখন জি বললেন যেটা কি শুধু যে কফে গন্ধের কারণে যে ইনফেকশন আছে এটা ই করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি ওইখানে যে ব্লিডিংটা হয়েছে, হ্যাঁ ব্লিডিংটা, তো ব্লিডিং যেটা হয়েছে সেখানে ওইখানে হচ্ছে নার্ভের কোনো ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার কারণে কিন্তু ব্লিডিংটা আসছে। ঠিক আছে, নার্ভ মানে হচ্ছিল যে আমার কোনো মানে টিস্যু বা হচ্ছিল কোনো এসব ক্ষতি হয়েছে, তো ওটাকে তো পূরণ করতে হবে। এখন ব্লিডিংটা যদি অনবরত হইতে থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা কি করবো, জি পাশাপাশি বিটাও ব্যবহার করবো ব্লিডিংটা বন্ধ করার জন্য। ঠিক আছে, পজিটিভ দিকে। কিন্তু মানে হচ্ছে ওই রকম না, তাই সে কাশি দিতেছে, তার কাশিতে একবার ধরেন সবুজ কবচ করছে, হলুদ বা সাদা কবচ করছে, আবার কোনো কোনো কাশিতে সেইখানে কি হইতেছে লাল বা কালচে লাল কবচ করছে, তখন আমরা ওইখানে বিটা ব্যবহার করবো না, তখন জিটা ব্যবহার করবো। কিছুর জন্য ওই যে যে জায়গাগুলো হচ্ছে যে আমার ক্র্যাচ, তখন কোনটা বি বি জি ওই লালচে ভাব আসলে সবুজ ভাব আসলে এটা বি না জি? জি, অনবরত যদি রক্ত আসতে থাকে সেইখানে বি। ঠিক আছে, আর যদি হচ্ছিল অনবরত না মানে অর্থাৎ রক্তক্ষরণ যেটা, যে রক্ত হ্যাঁ খরিত হচ্ছে হ্যাঁ সেখানে বি, কন্টিনিউ, সেখানে বি। সেখানে বি। জি আর ওই যে ইনফেকশন জনিত বা ক্ষতজনিত কারণে যে ব্লাডের হ্যাঁ অংশ পচনকৃত ব্লাডের অংশ আসে, হ্যাঁ মৃত ব্লাড, হুম সেই হুম ক্ষেত্রে জি। জি, এক্স্যাক্টলি 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 এইটা। ঠিক আছে, এইটা যদি আমরা বুঝি না, এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি বুঝতে পারি, তাহলে দেখবেন যে হচ্ছিল মানে এই ওষুধগুলো খুব দ্রুত কাজ করে। হ্যাঁ, সেখানে আপনাকে পচন রোধ করবে বা ক্ষতটা রোধ করবে। ক্ষতের থেকে অনেক সময় লাল রক্ত আসে, অনেক সময় কালো রক্ত আসে। ক্ষত নতুন করে ক্ষত সৃষ্টি হলে তখন লাল রক্ত আসবে, আর পুরানো ক্ষত থেকে আমার কালো রক্ত আসবে। ঠিক আছে, এই ভেরি সিম্পল। আপনি দেখেন এই যে হাতে মানে মানে আপনি ধরেন বাহ্যিক স্কিন দিয়ে আপনি এটা বুঝতে পারবেন আপনার যে জায়গায় ক্ষত আছে, পুরানো ক্ষত রক্ত কি কাটছে, যেমন হচ্ছে আপনার জায়গায় চুলকাইছেন তাহলে ক্ষতটা কি হয়েছে, আর একটু ডেপথ হয়েছে, একটা লেয়ার ভেদ করছে, নতুন ক্ষত তৈরি হয়েছে, তখন এখান থেকে কিছু সময় লালচে রক্ত আসে, এরপরে আবার রক্তগুলা কি হয় কালচে আসে। হ্যাঁ, তো এই এই জিনিসটাই যে মানে 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 এক্সাম্পল, এই জিনিসগুলো জাস্ট একটা বুঝলেন, বুঝলেই এটা যেমন আমরা এক্সটার্নাল ইন্টারনালও সেম জিনিস। ইন্টারনালও তো ক্ষত শুকায়, ক্ষত হয়, নতুন করে ক্ষত হয়, তো নতুন করে ক্ষত হইলে আমার লালচে রক্ত হইতো, পুরোনো ক্ষত থেকে কালচে রক্ত হইতো। ঠিক আছে, তো ওইখানে তখন হচ্ছিল আমি বিইজি এটার পার্থক্যটা এইভাবে আমি করে নিই। এর সাথে হচ্ছিল যে আমার যদি কালচে রক্ত হয় আমরা এ2 ব্যবহার করবো, লালচে রক্ত হয় তাহলে এ3 ব্যবহার করবো। ঠিক না, লালচে রক্ত হলে এ3 ব্যবহার করবো তো ভাই। লালচে, লালচে হলে A1, কালচে হলে A2, আর মানে পানি পানি হলে, হ্যাঁ, ফ্যাকাশে হলে তাহলে হলো A3। আচ্ছা এ আচ্ছা এ থ্রি হলো মাছ ধোয়ার মতো পানি, মাছ মাছ ধোয়ার মতো মানে কম লাল লাল পানি হলে এ থ্রি। আচ্ছা, ঠিক আছে। তো আর মনে হয় বেশি কারো আর যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আর মনে হয় সময় আছে আমাদের কত, 3 মিনিট সময় আছে।
জুনায়েদ ভাই, নেবুলাইজারের যে প্রোটোকল দুইটা মানে দুই কোয়ালিটি ছিল এর আগে, অবশ্য দেখলাম সম্ভবত নোট করে রাখছিলাম কোন জায়গায়, মোবাইল নষ্ট হওয়ার কারণে তো মনে করেন যে ওটাই হয়ে গেছে, আবার একটু দিয়ে দিন গ্রুপে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।